প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে সেটাকে অ্যালাউ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বেছে বেছে তাদের কাছেই অ্যাপ্রোচ করেছে যারা কোনো না কোনো ক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়িয়েছে অথবা অভিযোগ আছে তাদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেছে। ক্ষমতার লোভ আর সেই লোভের বশবর্তী হয়ে অভিষেক ব্যানার্জিকে ঢাল হিসাবে ব্যবহার করছে এই ঋতব্রত তৃণমূলের লোকেরা। ঋতব্রত শিবিরে মঞ্চে 60খানা বিধায়ক থাকতে পারে, কিন্তু সামনে 500 কর্মী নেই। দর্শকদের স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন দাদা দিদির রাজনীতি। হ্যাঁ, মানে প্রত্যেক দিন রাজনীতির যে রোজ নামচা, রাজনীতির যা উত্থান পতন, সেখান থেকে একটি টপিক আমরা বেছে নিয়ে আপনাদের জন্য বিশেষ একটি সেগমেন্ট আমরা চালু করছি আমাদের নিউজ রুম থেকেই। এটা আর+এর নিউজ রুম আপনারা জানেন, যারা প্রত্যেক দিন দেখেন আমাদের। এবং আমি যশবন্ত, এবং সঙ্গে থাকবেন না কোনো রাজনীতির ব্যক্তিত্বরা নন, কোনো দলের পক্ষ নন, আমরাই পক্ষ, আমরাই প্রতিপক্ষ। আমার সাথে এই অনুষ্ঠানে আমার দুজন সহযোদ্ধা, অর্থাৎ প্রত্যেক দিন আমরা যে যুদ্ধ করি, কেন সহযোদ্ধা বললাম, একজন হচ্ছেন রিক পুরকায়স্থ এবং আরেকজন আমার কলিগ সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। আমরা তিনজন মিলে আপনাদের সামনে প্রত্যেক দিন বিভিন্ন টপিক, তার পর্যবেক্ষণ, তার পর্যালোচনা, যাবতীয় কাটাছেঁড়া আপনাদের সামনে নিয়ে আসবো দাদা দিদির রাজনীতিতে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, 21শে জুলাই তো সবাই দেখেছেন ইতিমধ্যে, নতুন করে কিছু বলার নেই। কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটেছে সেই মঞ্চ থেকে, যেটা আমাদের মনে হয়েছে যে এটা পর্যবেক্ষণ করা উচিত, যেটা কিন্তু আগামী দিনে কোনো দিকে একটা নাটকীয়ভাবে মন নিতে চলেছে বা মন নেবে কি না, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা। তো এই যে আলোচনা, 21শে জুলাই মানেই তো তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস মানেই কিন্তু যার নাম বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তৃণমূলের ভূত ভবিষ্যৎ, অর্থাৎ বিশেষ করে বলতে গেলে কালীঘাট তৃণমূল, কালীঘাট তৃণমূলের ভূত এবং ভবিষ্যৎ কোথায় রয়েছে দাঁড়িয়ে, এটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। আমি রিককে ডাকছি এবং ডাকবো সুচারুকেও। প্রথমে আমি প্রশ্ন করব সিনিয়রিটির দিক থেকে। সুচারু অনেক দিনের সিনিয়র রিপোর্টার, বহুদিন ধরে ফিল্ড জার্নালিস্ট, প্রচুর কিছু কভার করছে। সুচারু, একটা কথা বলো, আমরা 21শের মঞ্চ দেখে নিয়েছি, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা ডিজিটাল চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, প্রত্যেকের একাধিক ক্যামেরা ছিল, আমাদেরও ছিল। একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল এবং একদিকে তৃণমূল যেখান থেকে উদ্ভাবন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই ব্যানার্জি, দুই বন্দ্যোপাধ্যায়, দুই বাড়ুজ্জে। কিন্তু কল্যাণবাবুর কিছু কথা আমরা শুনেছি, তুমিও শুনেছ, এবং তারপর একটা, আমি এটাকে বাংলা ভাষায় বলতে গেলে অনভিপ্রেত বলতে পারি, বা যে ঘটনাটা ঘটেছে সেদিন, সেটা হয়তো ঘটাটা কাম্য ছিল না। তুমি স্পটে ছিলে, তুমি পুরোটা লক্ষ্য করেছো, পুরোটা দেখেছো, ঠিক কী হয়েছিল ছোট্ট করে যদি আগে বলো, তারপরে আমরা রিকের কাছে যাব। আবার না, আগে তোমার প্রশ্নটা হচ্ছে যে কালীঘাট তৃণমূল কেন ফাঁকা হচ্ছে, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এই রিয়াকশান? দেখো, দুটোই, মানে একে তো কালীঘাট তৃণমূল আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হওয়ার দিকে চলেছে, একে একে ওই দ্বীপ নেবার মতো, এবং অন্যদিকে কল্যাণের যা ভূমিকা, তাতে তৃণমূলের পক্ষে কতটা কল্যাণময় বা কল্যাণকর, দুটোই। প্রথমে বলি যে কালীঘাট তৃণমূল বাঁচবে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষয়িষ্ণু নয়, বাঁচবে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে দলের নির্বাচিত 60 জন বিধায়ক চলে যায়, যে দলের নির্বাচিত সাংসদরা বেরিয়ে গিয়ে আলাদা এনসিপিআই টিম তৈরি করে, সেই কালীঘাট তৃণমূলের পক্ষে আবার লড়াইয়ে ফিরে আসাটা অত্যন্ত কঠিন। এখন যশবন্ত দল, তোমার মনে হতে পারে যে কঠিন কেন? কঠিন কেন তার কারণ, এতদিন পর্যন্ত যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলেছে তৃণমূল কংগ্রেসে, লাগাতার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চলেছে, প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে সেটাকে অ্যালাউ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কন্টিনিউয়াস অ্যালাউ করেছেন। তিনি অ্যালাউ করেছেন বলেই তিনি যাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলেন, সেটা নির্বাচিত পদ হোক, সাংগঠনিক পদ হোক, যে পদগুলোতে তিনি দিয়েছিলেন, প্রত্যেকটা পদেই কিন্তু তারা দুর্নীতি করে গেছে। আজকে যখন তুমি দেখো
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা ছেড়ে দিচ্ছেন হু হু করে। তার মানে তাদের উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আসা নয়, তৃণমূল কংগ্রেসকে শক্ত করতে আসা নয়, নিজস্ব ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করাটাই উদ্দেশ্য ছিল। আজকে তুমি যশবন্তদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে কাকে দেখছো? অনেকে ঋতব্রতকে ভিলেন বানাচ্ছেন, কিন্তু ঋতব্রতকে তো ভিলেন বানিয়ে লাভ নেই। ঋতব্রত বেছে বেছে তাদের কাছেই অ্যাপ্রোচ করেছে যারা কোনো না কোনো ক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়িয়েছে অথবা অভিযোগ আছে তাদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেছে। ফিরহাদ হাকিম, যশবন্তদা তুমি দেখোনি ওই চেতলার ফ্ল্যাট থেকে ফিরহাদ হাকিমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোনো কিছু বোঝার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে গেছে, প্রেসিডেন্সি জেলে থাকতে হয়েছে, কান্নায় ভেঙে পড়েছিলেন একটা সময় ফিরহাদ হাকিম, পরে ওই কেসে বেল পান। তারপরেও একাধিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফিরহাদ হাকিমের বাড়িতে গেছে। বলে এটা ঠিক। অনেকেই জানেন যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে যদি কেউ থেকে থাকে, মানে অরূপ বিশ্বাস, মদন মিত্রের মতো, ফিরহাদ হাকিমের সেই জায়গা অন্য লেভেলে, যে কারণে কলকাতার মহানাগরিক তাকে করা হয়েছিল। তিনি পুরসভার পদ থেকে সরে গেলেন, রিজাইন করলেন, এবং কোথাও না কোনো চাপ, সেই চাপই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যেতে তাকে বাধ্য করলো, এবং তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই ববি হাকিম একটা কথা বলে যে বলছো বারবার, তাহলে এই সবটা জিনিসটা তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছচক্ষে দেখছেন, তিনি শুনছেন। এরপরও সকল ধরো কল্যাণ ব্যানার্জি একজন, আমি আসছি কল্যাণের বিষয়টা, আগে তো আমি শেষ হয়নি। এইগুলো উনি অ্যালাউ করছেন কি করে? নাকি উনি এখনো বুঝতে পারছেন না, নাকি এটা বাল্যখিল্য যে শব্দটা আমরা ইউজ করি রাজনীতির, সে মানে কোন দিকে ঠিক রয়েছে বলে তুমি মনে করছো, বিইং এ পলিটিক্যাল জার্নালিস্ট? না, যেখান থেকে তুমি থামালে আমাকে আগে কমপ্লিট করি। এটা গেল ববি হাকিমের। এর পরবর্তীকালে দেখো অরূপ বিশ্বাস মেসিকাণ্ডের নাম জড়িয়েছে। তার পরবর্তীকালে তুমি দেখো দেবাশিস কুমার, রাসবিহারীর বিধায়ক ছিলেন একটা সময়ে, তিনি জোড়া পাতা চিহ্নে বা নির্দলে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তাকে পিক করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়লেন বলেই তো তাকে তুলে নিয়ে এসে কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং দীর্ঘ সময়ের মেয়র পরিষদ, এবং তাকে একটা পরিকল্পনাও ছিল এবার যদি তৃণমূল জিতে আসতো তাহলে মন্ত্রিত্ব পেতেন। সেই দেবাশিস কুমারের বাড়িতে নির্বাচনের সময় প্রচার চলাকালীন চলে গেল ইনকাম ট্যাক্স। শুধু এখানেই শেষ নয়, তুমি চলে যাও মদন মিত্র, তার পরিবারের সদস্যদেরকে যখন ডাকা হলো, যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, সেই মদন মিত্রও কিন্তু যখনই দেখলো টান পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছেলেকে ডাকছে বা পরিবারের সদস্যদের ডাকছে, তিনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে। এখানেও শেষ নয়, শুধুমাত্র এই কজন নয়, অনুব্রত মণ্ডল নিজে বলেছেন তো যে আমাকে জেলে যেতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, নাহলে নাকি ওনাকে যেতে হতো না। একদিকে দেখো তুমি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে গেছো, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার তথ্য প্রমাণ পেয়েছে, তোমায় তুলে নিয়ে গেছে, তিহার জেলে ছিলে। এখন তুমি দায়ী করছো যে তারা কি করতো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে দিত, বলতো কেষ্টমণ্ডলকে যে তুমি চুরি করো না দাদা, ঠিক হচ্ছে না। বলে এরা বরাবরই সুযোগ সুবিধে নিয়েছে। রাদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের কাছে দলীয় আনুগত্য প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমি কোনো সুযোগ সুবিধে কোনো দিন নিইনি, আমার গায়ে এখনও কোনো দুর্নীতির ছাপ নেই। সেই দিনের ঘটনার প্রেক্ষাপট যদি বলো, তাহলে মঞ্চে যখন বক্তব্য রাখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেন, উঠেই সে আগে হাত নাড়াতে শুরু করে, তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে শুরু করে। তাতে খানিকটা স্টান্ট হয়ে চুপ হয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 7-8 মিনিট কল্যাণের বক্তব্য হচ্ছে, একজন যখন বক্তা বক্তব্য রাখছে তা আমি একটু পরে উঠে হাত নাড়ি, জনগণের অভিবাদন করুই, কিন্তু আমি সেখানে 7-8 মিনিট চুপ রইলাম। তারপরে আমি মমতা দিকে জিজ্ঞেস করলাম যে আমি কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হ্যাঁ বলো। আমি বক্তৃতা রাখলাম, বক্তৃতা শেষের পরে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর চড়ে গেলেন, গিয়ে বললেন 1 ঘন্টা এত দীর্ঘ বক্তব্য কেউ রাখে? প্রথম একটা টাইম ফ্রেমের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলল যশবন্তদা, যে 1:50 থেকে 2:15 পর্যন্ত টাইমটা কি 1 ঘন্টা? আগে সেটা বলতে হবে। তার মাঝে 8-9 মিনিট তো আমি চুপই ছিলাম, অভিষেক হাত নাড়াচ্ছিল বলে। এই অভিষেক করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে শেষ করছে, এবং নিজে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে শেষ করে ফেলবেন। মাথা গরম করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মেজাজ হারালেন, এবং মঞ্চ থেকে নেমে তিনি বাড়ি চলে গেলেন। ফলে এই জায়গাটায় এটা তো ঠিক, যখন ডিম থেরাপি চলছিল প্রাক্তন নেতা মন্ত্রীদের ওপর,
সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার তৃণমূল আমলে সব দোর্দণ্ড প্রতাপ হয়ে পড়েছিলেন। কেউ কারোর বাড়ি দখল নিয়েছিলেন, কেউ আবার ব্যবসায়ীকে বলেছেন লক্ষ টাকা না দিলে ব্যবসা করতে দেবো না, কেউ আবার বিশ্বাস ব্রাদার্সের কথাও আসছে, স্বরূপ বিশ্বাস। এরা যখন ডিম খাচ্ছে তখন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একমাত্র জেলায় জেলায় ভিজিট করেছেন, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন আমাকে দলীয় আনুগত্য প্রমাণ করতে লাগবে না, আমি মমতাদিকে ভালোবাসি, তাকে ভালোবেসে দল করছি, আগামীতেও করব, আমার কোনো লোভ নেই, আর আমার পেছনে কোনো কাদা নেই। ফলে এই জায়গাটা তোমাকে ভাবতে হবে যশবন্তদা। তারপরের দিন এই কাট টু ওই সিনের পরেই আমরা দেখলাম যে লোকসভাতে এনসিপিআইয়ের সাংসদ, আরে তারা তো অ্যাকচুয়ালি তৃণমূলই ছিলেন, শতাব্দী রায়। আমি এই জায়গায় আসছি, আমি সুচারু আজ মানে সুচারুটা কিন্তু অন্য দিক দিয়ে। আমি এবার রিককে বলি, রিক তুমিও পলিটিক্যাল কভার করছো, যাচ্ছ সবাই, এই যে বলছে একটা আনুগত্য যেমন একদিকে, তেমনি আবার প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দুর্নীতি তাতে জড়িত। আবার এটাও কিন্তু ফ্যাক্ট, এখনও পর্যন্ত শোভনদেব বাবু প্রাক্তন বক্সার, খেলাধুলো করতেন, তিনিও বিধায়ক জিতেছেন বালিগঞ্জে। এরকমও দু চারটে এলিমেন্টস কিন্তু এখনও খুঁজলে খোঁজা যাবে। মানে কালীঘাট তৃণমূল এই যে কতটা কল্যাণময় বা কতটা কল্যাণকর বা কল্যাণ বিমুখ বা কল্যাণমুখ যেটাই ঘটুক, এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের স্ট্যান্ডটা কি, মানে ঠিক কোথাও অবস্থান করছে, তারা কি দৃষ্টান্ত তুলে ধরছে সামনে? দেখো দাদা, একদিকে কালীঘাট তৃণমূল যেভাবে প্রথম থেকে তাদের দলের ভাঙন তারা সচক্ষে দেখলো, যে একে একে নেতৃত্বরা তারা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে দল থেকে। এবার যারা বেরিয়ে যাচ্ছে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে একদিকে দুটো ধরনের লোক যারা তৃণমূলে এতদিন ভরে গিয়েছিল তারাই কোথাও গিয়ে যেন বেরিয়ে গেল। একদিকে হচ্ছে যারা সুখের পায়রা, ক্ষমতায় তৃণমূল আসলো 2011, তারপর তৃণমূলে ঢুকে এতদিন ক্ষমতার লোভটা দেখে নিয়েছে। আর একটা পক্ষ হচ্ছে যারা ক্ষমতার লোভেই আমি থাকবো, আজকে তৃণমূল ক্ষমতায় নেই বা যেখানে ক্ষমতা আছে আমি সেখানে যাব, কারণ দুর্নীতি এতটাই আপাদমস্তক তাদের ভরে গিয়েছে। যদি সেখানে বলো কল্যাণ ব্যানার্জির কথা, মামলা, অভিযোগ, এফআইআর প্রত্যেক নেতার বিরুদ্ধে কম বেশি রয়েছে, কিন্তু কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে প্রমাণিত অপরাধ বা টাকা নিতে দেখা গেছে এই ধরনের অপরাধ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু নেই। বা শোভনদেব চ্যাটার্জি বা আজকের যারা নতুন প্রজন্ম, যাদেরকে মমতা ব্যানার্জি মনে করছেন যে সামনে রেখে আগামী দিনে এগোবো, আগামী লড়াইয়ে এগোবো, আগামী রাস্তায় এগোবো, তাদের বিরুদ্ধে কিন্তু সেই রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে কথা সুচারুদা বলল, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু নেই। কোথাও গিয়ে একটা আজকে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ক্ষমতার লোভ আর সেই লোভের বশবর্তী হয়ে অভিষেক ব্যানার্জিকে ঢাল হিসাবে ব্যবহার করছে এই ঋতব্রত তৃণমূলের লোকেরা। কেন এই কথা বলছি? যদি মনে হতো যে অভিষেক ব্যানার্জি খারাপ বা অভিষেক ব্যানার্জি কিছু করেননি বা অভিষেক ব্যানার্জির জন্য আমরা দলে কাজ করতে পারছি না, তাহলে বহু নেতৃত্ব ছিল, তাপস রায় রয়েছেন যে এখন বিজেপিতে চলে গেছেন, এরকম আগে অনেক নেতৃত্বরা ছিল যারা বেরিয়ে গেছেন তৃণমূল থেকে, তখন মুখ খোলেনি কেউ। আজকে যখন দল ক্ষমতায় নেই, একটা তো কারণ দেখাতে হবে যে কারণে আমি তৃণমূল ছেড়ে চলে যাব, সেই কারণ অভিষেক ব্যানার্জি, যাকে সামনে ঢাল করে নিজের দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে ঋতব্রতর হাত ধরতে হচ্ছে। তৃণমূলের অর্থভাণ্ডার পাবো, তৃণমূলের প্রতীক পাবো, দল আমরা চালাবো, আমরা আগামী দিনে ক্ষমতায় আসবো, সেই চেষ্টায় তারা রয়েছে। কিন্তু একটা কথা, যে কথা না বললে নয়, আজকের এই ঋতব্রত ব্যানার্জি, আজকের এই যারা অন্যান্য নেতৃত্বরা রয়েছে, অরূপ বিশ্বাস, ববি হাকিম, তাদেরকে তৈরি করেছেন কে? মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি যেখানে রয়েছেন, সেখানে নতুন প্রজন্মকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন বা যেভাবে তাদেরকে সামনে ঠেলে দিচ্ছেন, যেখানে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির বক্তব্যের পর 21শে জুলাই সেখানে বক্তব্য রাখছেন দুজন তরুণ মুখ, একেবারে নতুন মুখ, উপাসনা এবং প্রিয়াঙ্কা। তারপর মমতা ব্যানার্জি বক্তব্য রাখতে উঠছে। ঠিক দেখেছিলাম আমরা রাজন্না হালদার, যদিও এখন রাজনীতির স্রোতে তিনি হারিয়ে গেছেন, দেখেছিলাম আমরা। না, তুমি যেটা বলতে চাইছো তার মানে যে কাউকে একটা ঢাল করে রেখে অজুহাত, কিন্তু এখনো পর্যন্ত কল্যাণের বিরুদ্ধে কিন্তু সোকল্ড কোট আনকোট কোনো অভিযোগ, কোনো কাদা কিন্তু আমরা দেখিনি, এবং বরং দলকে তিনি ডিফেন্ড করেছেন। যেটা সুচর একটা কথা বলো আমাকে, তুমি যেটা কাট্টু বললে, আমাদের দর্শকদের আমরা তো কার্যত আমরা অ্যানালাইসিস করি কোনো ঘটনা যখন ঘটে, তার পর্যবেক্ষণ, পর্যালোচনা আপনাদের সামনে অনেস্টির সাথে তুলে আনি, এবং সেটা সবার আগে। সুচারু, এই যে কল্যাণবাবু দীর্ঘদিনের সাংসদ, একজন লয়ার, অর্থাৎ আইনের মারপাসটা ভালো বোঝে, তাহলে কাট্টুতে যেটা বললে যে এনসিপিআই ঘটনা এবং একই সঙ্গে কল্যাণ ব্যানার্জি
সংসদের এই যে অধিবেশনটা তাতে উনি বক্তব্য রাখতে পারবেন না, সকল আমরা সাসপেন্ডও বলতে পারি। এইটা কতটা সেটব্যাক, তাহলে কেউ তো বলার রইল না, নাকি এটাও বকলমে কল্যাণ ব্যানার্জির বেরিয়ে যাওয়ার, যেমনভাবে হয়তো মদন, ববি হাকিম, আমাদের প্রচুর লোক যারা বেরিয়ে গেছে, জাভেদ খান থেকে শুরু করে একাধিক নাম, কি বুঝছো এটা নিয়ে? এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ত্যাগ করবেন নেত্রীকে। তার কারণ তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শুধু অভিষেক করলে এই মুহূর্তে চলবে না, আর মমতাদি এত সহজে বিরক্ত হলে চলবে না। তাহলে নেত্রীর প্রতি তার আনুগত্য এবং ভালোবাসাটা কতটা রয়েছে যে বিরক্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেজাজ হারিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছেড়ে বেরিয়ে গেছিলেন। কিন্তু এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হলেন, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এনসিপিআই মহিলা সাংসদদের উদ্দেশ্যে কটূক্তি করেছেন, শতাব্দী রায় বা কাকলি ঘোষ দস্তিদারকে কিছু বলেছেন, তাই জন্য লোকসভার সাংসদ হিসেবে তাকে এখন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা দুর্দান্ত প্রতিবাদ করলেন যে গদ্দার বেঈমানদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। লোকসভার দেওয়ালেই বিজয় চকের দেওয়ালে, সেই বিজয় চকের দেওয়ালে পোস্টার লেপে দিয়ে একা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইলেন যে লোকসভায় তিনি কতটা ভাইটাল। এই যে তার সাসপেন্ড হয়ে যাওয়া, তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামলাতে পারবেন? তো কিন্তু একটা কথা বল সুচারু, আমরা কিন্তু ক্যামেরার সামনে অন্তত সারাক্ষণ বলি বা দেখি আমি দিদির লোক, আমি দিদিপন্থী, আমি দিদিকে দেখেই করছি, তাহলে কোথাও কি সেটা একটা নিজেকে ক্যামোফ্লেজ, অর্থাৎ আমরা যেভাবে গিরিগিরিকে দেখি রং বদলাই, বা আমরা একটা অজুহাত খুঁজি সুচারু সবেতেই। আমরা একথাও দেখেছি, তৃণমূলের নাম নিচ্ছি না, কোথায় ব্রিজ ভেঙে পড়লো, উত্তর কলকাতা একজন কাউন্সিলর বললেন আমি পদত্যাগ করলাম, আরে তিনি মেয়র হলে বা বিল্ডিং পরিষদ হলে হতেন। তো এটা কি একটা অজুহাত, নাকি কল্যাণের পুরোটাই দেখাওয়া, নাকি একা কল্যাণই রক্ষা করছে তৃণমূলের গড়? দেখো, শুধু আনুগত্য যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন তা নয়, কুণাল ঘোষও দেখাচ্ছেন। কিন্তু আমি আবার বলছি, তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককেই এগিয়ে রাখছেন, তার কথাই বারবার বলছেন। এইটা পছন্দ করছে না দলের একটা বড় অংশ। এবং এখানে একটা কথা বললেই খুব পরিষ্কার হয়ে যাবে, যখন সিপিএমের রাজ্য কমিটির নেতা ছিলেন গৌতম দেব, তিনি একটা কথা বলেছিলেন আজ থেকে প্রায় 10-12 বছর আগে, যে যেদিন এই তৃণমূল দলটা ক্ষমতা থেকে চলে যাবে 4টে ভাগে ভাগ হয়ে যাবে। দেখো এখন তাই হয়েছে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, আবার শোনা যাচ্ছে আবার তৃণমূল একটা ভেঙে আর একটা কিছু হবে। ফলে তিনি কতটা দূরদর্শী বা বামপন্থীরা কতটা মাটির সঙ্গে টাচ রাখতে পেরেছেন সেটা বড় কথা নয়, কিন্তু অ্যাজ আ পলিটিক্যাল পার্সন গৌতম দেবের সেই কথাটা কিন্তু একেবারে ফলে যাচ্ছে। ফলে এক্ষেত্রে আবার বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি দল ত্যাগ করে তাহলে তাসের ঘরের মতো তো কালীঘাট তৃণমূল ভেঙে পড়েইছে, কালীঘাট তৃণমূল বলে আর কিছু থাকবে কি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দল ত্যাগ করলে, সেটা বড় প্রশ্ন। সুচারু কিন্তু দুরন্ত একটা লিড দিল। আমি লাস্ট রিককে জিজ্ঞেস করব, লিক এই যে কালীঘাট তৃণমূল অর্থাৎ আদি তৃণমূল, সত্যিই তো এটা ফ্যাক্ট, 10 বছর আগে একটা মানুষ যিনি রাজনীতিবিদ এবং প্রচুর শিক্ষা গৌতম বাবুর আমরা দেখেছি, তার প্রমাণও পেয়েছি, তাহলে কতটা দূর। তো এইভাবে যদি চলে, এরপরে তো কালীঘাট তৃণমূলের যারা ফেস বা কোট অ্যান্ড কোট আনুগত্য বলো বা দিদি লাভ, আমরা যেভাবেই বর্ণনা করি, এখনও পর্যন্ত টিকে আছে কুণাল ঘোষ, এখনও পর্যন্ত টিকে আছে মাটি কামড়ে শোভনদেব বাবু, শোভনবাবুও আছেন, যদিও ওরা প্রকাশ্যে আসেন না, কিন্তু সোকল্ড সোচ্চার হওয়া ক্যামেরার সামনে পেছনে যে কোনো কিছুতে, এটা কল্যাণের প্রতি যদি এরকম জিনিসটা হয় যেটা হলো, এর ভবিষ্যৎটা কি তোমার চোখে, তুমি যেহেতু একজন পলিটিক্যাল বিট কভার করা রিপোর্টার? কল্যাণ ব্যানার্জি বহুদিন ধরে মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য তিনি দেখিয়েছেন। তিনি বারংবার বলেছেন যে আমার কেরিয়ার থেকে শুরু করে আমি সব কিছু রাজনীতিতে বা তৃণমূলকে দিয়েছি। কিন্তু কল্যাণ ব্যানার্জি আজকে যেভাবে তিনি মাঝে মধ্যে ক্ষুব্ধ হচ্ছেন, এর আগেও আমরা দেখেছি অভিষেক ঠিক করে দেবে কি করব না করব, কল্যাণ ব্যানার্জি বলেছেন, তারপর আবার কল্যাণ ব্যানার্জি ঠিক হয়ে গেছেন। অর্থাৎ এই টানাপোড়েন এইটা নতুন নয় যে তৃণমূল হেরে গেছে বা তারপরে এই টানাপোড়েন, তা কিন্তু না, এটা বহুদিন ধরে চলছে। কিন্তু কল্যাণ ব্যানার্জি আরও একটা কথা জানেন, যে আজকে তৃণমূল যত ভাগেই ভাঙুক না কেন, ভোটটা হয় কর্মীদের দিয়ে। যেখানে কর্মীরা থাকবে তারাই কিন্তু ভোটটা দেবে, যেখানে সমর্থক থাকবে তারাই ভোটটা দেবে। ঋতব্রত শিবিরে মঞ্চে 60খানা বিধায়ক থাকতে পারে, কিন্তু সামনে 500 কর্মী নেই। যেখানে মমতা ব্যানার্জির মঞ্চে 6 জন নেতা থাকলেও
সামনে প্রায় 6,000 কর্মী রয়েছে। এই জায়গায় কিন্তু আগামীর যে বাংলার রাজনীতি বা তৃণমূলের ভবিষ্যৎ, এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার স্পষ্ট হচ্ছে যে মমতা ব্যানার্জি আবার আগামী সময়ে নেতা তৈরি করে নেবেন। অর্থাৎ দেখুন, আমাদের আলোচনা পর্যায়ে দুটো জিনিস উঠে এলো। একটা হচ্ছে পরিবারতন্ত্র কল্যাণে করেছেন, তার ছেলের জন্যই কিন্তু উত্তরপাড়া সিটটা তিনি পেয়েছিলেন। অবশ্যই তিনি একজন প্রাজ্ঞ সাংসদ, একজন লয়ার। আবার রিক যেটা তুলে ধরলো যে এক্ষেত্রে ফ্যাক্টর আগামী দিনের যে ভবিষ্যৎ, কল্যাণ বা কল্যাণ বাবুর মতো যারা, কল্যাণ বাবুরা ফ্যাক্টর নন, ভবিষ্যৎ ঠিক করবে আম পাবলিক, অর্থাৎ জনতা জনার্দন বা যারা তৃণমূলের কর্মী। আবার সুচারু যে দৃষ্টিতে এনে দিল, যে পর্যবেক্ষণটা দিল, তাতে কিন্তু এটা পরিষ্কার যারা মমতা তৃণমূলে রয়েছেন বা ছেড়ে গিয়েছেন, তাদের প্রত্যেকের গায়ে কিন্তু ব্যক্তিগত বা স্বার্থ কায়েম বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থতার কোনো না কোনো দাগ কিন্তু রয়েছে। সেই দাগটাকে ধুয়ে ফেলার জন্য, মুছে ফেলার জন্য আজকে তারা পা বাড়িয়েছেন। কোট অ্যান্ড কোট বিজেপির বি টিম অনেকে বলে কটাক্ষ করছেন, কিন্তু ঋতব্রত যেটা বিষয় বলার, যে ঋতব্রত বাবুর বিরুদ্ধেও কিন্তু একটি মামলা এখনও চলছে। তা সত্ত্বেও অদ্ভুত ব্যাপার, তিনি আমাদের এই মুহূর্তে সোকল্ড তৃণমূলের যে টিম, তৃণমূলের যে সিম্বল, অফিসিয়াল তৃণমূল, রাজ্যের বিরোধী দলনেতা। তো এটা একটা অদ্ভুত বৈপরীত্য, সামঞ্জস্য। আপাতত আজকে এটুকুই আপনাদের জন্য আমরা চেষ্টা করলাম। যা পরিস্থিতি, সেই পরিস্থিতির পুরো পর্যালোচনা আমরা সাংবাদিক, আমরা নিরপেক্ষভাবে, এবং আপনারা সুচারু রিক দুজনকেই দেখেন রাস্তায় নেবে কিন্তু সাংবাদিকতাটা করেন, এবং যে পর্যবেক্ষণটা তুলে এনেছেন, দিস ইজ ভেরি মাচ অনেস্ট, কোনো বায়াস নেই। আপাতত আজকে দাদা দিদির রাজনীতিতে আমি যশবন্ত, রিক এবং সুচারু বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো এপিসোডে বা পরবর্তী যে কোনো অধ্যায় আবার সাথে আপনাদের দেখা হবে। ভালো থাকবেন।